প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসবি সাব ইন্সপেক্টর। এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, যেমন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, এ টু জেড অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা অগ্রিম ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অনেক হেল্পফুল হবে। তো কত মিটার তোমাদের দৌড় থাকছে, কেমন উচ্চতা থাকছে, পুরো ফুল ইনফরমেশন ডিটেলসটা কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো, এবং এর পাশাপাশি তুলে ধরবো তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে লাইভ একদম সরাসরি দেখিয়ে দেবো। তো এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অ্যাডভাইজমেন্টের নম্বর উল্লেখ করা আছে এবং তার পাশাপাশি ডেট উল্লেখ করা আছে, এবং এখানে কিন্তু কোন কোন পোস্টে তোমাদেরকে রিক্রুট করা হবে সেই পোস্টের নামগুলো এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অ্যাডভাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, সাব ইন্সপেক্টর পাইনিয়ার অ্যান্ড সাব ইন্সপেক্টর কমিউনিকেশন ইন এসএসবি। এই তিনটি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটি কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল সশস্ত্র সীমাবল, অর্থাৎ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো শুরুতেই আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটা জেনে নেব, কতটা ভ্যাকান্সি আছে, কোন কোন পোস্টে, সেটা আমরা একটু সরাসরি জেনে নেব। তো এখানে উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট, এবং এখানে উল্লেখ করা আছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতটা শূন্যপদ আছে সেটা কিন্তু এখানে ডিভাইড করা আছে। ঠিক আছে। তো 1 নম্বরে উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স। এই পদে কিন্তু 10টি শূন্যপদ আছে, তার মধ্যে 7টি ইউআর প্রার্থীদের ক্ষেত্রে, 1টি ওবিসিতে, 1টি এসসিতে এবং 1টি এসটিতে। টোটাল কিন্তু 10টি শূন্যপদ আছে। আর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর পাইনিয়ার। এই পদে কিন্তু 21টি শূন্যপদ আছে, তার মধ্যে ইউআরে 7টি, ইডব্লিউএসে 1টি, ওবিসিতে 3টি, এসসিতে 3টি এবং এসটিতে 2টি। 3 নম্বরে উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন। এই পদে কিন্তু টোটাল তোমাদেরকে 20টি শূন্যপদ আছে, তার মধ্যে ইউআরএ 9টি, ইডব্লিউএস 1টি, ওবিসিতে 5টি আছে, এসসিতে 5টি আছে, এসটিতে কোনো শূন্যপদ নেই। তো টোটাল তোমাদের গ্র্যান্ড টোটাল শূন্যপদ থাকছে কিন্তু 51টি। তো এই 51টি কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ আছে। এর মধ্যে কিন্তু 10% ভ্যাকান্সিস রিজার্ভ আছে ইএক্স সার্ভিসম্যানদের জন্য। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এখানে তোমাদের বেতন কাঠামো, অর্থাৎ পে স্কেল স্যালারিটা কি আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। 4 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স অ্যাজ পার 7th সিপিসি, অর্থাৎ 7ম সিপিসি অনুযায়ী কিন্তু তোমরা সরাসরি এখানে পে স্কেলটা পেয়ে যাবে। তো এখানে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পাইনিয়ার অ্যান্ড কমিউনিকেশন সব পদের ক্ষেত্রে কিন্তু এখানে বেসিক পে মেট্রিক্স তোমরা পেয়ে যাবে 35,400 টাকা থেকে 1,24,000 টাকা। ক্লিয়ার? এবং আদার্স অ্যালাওয়েন্স তো তোমরা পাবে, রিক্স অ্যালাওয়েন্স এবং হাইল সিটি এবং হিল এরিয়ায় পোস্টিং হলে সেটা কিন্তু আদার্স অ্যালাওয়েন্স তোমরা পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে 5 নম্বর কলমে সরাসরি উল্লেখ করা আছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট এবং এজ এবং এডুকেশন কোয়ালিফিকেশন অফ অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম নট এক্সটেন্ডিংস 30 ইয়ার্স অফ এজ, অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তো 30 বছরের বয়স অনধিক। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে, অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে, বলা আছে 12th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যান্ড, অর্থাৎ তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত 12th পাস করতে হবে। তার পাশাপাশি এখানে অপশান বিতে কী উল্লেখ করা আছে, অপশান বিতে উল্লেখ করা আছে ফর ক্যান্ডিডেট কোয়ালিফাইড বিফোর 2008 ডিপ্লোমা 208টি ডিপ্লোমা অফ ডিউরেশন অফ 3 years ইন জেনারেল নার্সিং অ্যান্ড মেরিটিফাইড
ফ্রম অ্যান ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। তো এখানে তোমাদের বলা আছে 208 সালের পূর্বে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের জেনারেল নার্সিং বা মিড ওয়াইফাইতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ অর দিয়ে আরেকটি অপশানে কি বলা হয়েছে, বলা হয়েছে ফর ক্যান্ডিডেট কোয়ালিফাইড আফটার 208 বেড বিফোর 2015 এবং 16 ডিপ্লোমা or of duration of 3.5 years in general nursing and modified from the institute recognized by the Central Nursing and Council State Nursing Council। তো এখানে কিন্তু সেটা বলা হয়েছে যে 2008 সালের পরে কিন্তু 2015-16 সালের আগে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের কিন্তু জন্য কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে 3.5 বছরের ডিপ্লোমা থাকতে হবে, অথবা অর দিয়ে কিন্তু এইগুলো উল্লেখ করা আছে যে কোনো একটি যোগ্যতা হলেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং 3 নম্বরে উল্লেখ করা আছে অথবা for candidate qualified after 2015 and 16 diploma for duration of 3 years in general nursing and midwifery with the internship from an institution recognized by the Central Nursing Council or State Nursing Council। তো এখানে কিন্তু বলা হচ্ছে 2015 তোমাদের বলেছে 2015-16 সালের পরে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ সহ জেনারেল নার্সিং বা মিড ওয়াইফারিতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবে। এবং অপশান সিতে কিন্তু এখানে বলা আছে রেস্ট্রিক্টেড উইথ দ্য জেনারেল নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল অ্যাজ এ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ। অর্থাৎ বলা হয়েছে কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল ও রাজ্য কাউন্সিলের জেনারেল নার্স এবং মিডওয়াইফ হিসেবে নির্বাচিত। ক্লিয়ার? তো এই যে কোনো একটি যোগ্যতা থাকলে এখানে অর দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে কোনো একটি যোগ্যতা থাকলে সরাসরি আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব সাব ইন্সপেক্টর পাইনিয়ার। এখানেও কিন্তু বলা আছে নট এক্সটেন্ডিং 30 ইয়ার্স অফ এজ, অর্থাৎ এখানে 30 বছরের বেশি নয়, 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকলে সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট, অর্থাৎ এখানে বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারের স্নাতক ডিগ্রি থাকলে তবে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে এখানে উল্লেখ করা আছে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, এই সেম টু সেম বয়স কিন্তু চাওয়া হয়েছে। এখানে তোমাদের 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। এবং তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অর সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অথবা পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে তবেই কিন্তু তোমরা সরাসরি এই সাব ইন্সপেক্টর কমিউনিকেশন পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু তোমাদের মাঝে সরাসরি বলে দিলাম। এবার এজ রিলেকশন, তো এখানে এজ রিলেকশন উল্লেখ করা আছে এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং ইএক্স সার্ভিসম্যান থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব পিএসটি পিএটি। তো তোমাদের এখানে পিএসটি পিএটি কী থাকছে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে একটু দেখে নেব। তো ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এখানে আমি অল ইনফরমেশান তথ্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং যেটা তোমাদের অগ্রিম অনেক হেল্পফুল হবে আশা রাখি। ঠিক আছে? তো কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নামটা একটু কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা সরাসরি এবং পিএসটি পিএটিটা কিন্তু সরাসরি তো দেখে নেব। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএটি অ্যান্ড ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো শুরুতেই প্রথমত তোমাদের পিএটি দেখে নেব, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে কী থাকছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ফর দ্য সাব ইন্সপেক্টর কমিউনিকেশন অনলি,
অর্থাৎ ফর দ্য সাব ইন্সপেক্টর কমিউনিকেশন অনলি, এবং এখানে নোটে একটা অপশানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ নো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি উইল বি এডুকেটেড ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এবং সাব ইন্সপেক্টর পাইনিয়ার। অর্থাৎ এখানে কিন্তু সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এবং সাব ইন্সপেক্টর পাইনিয়ারের ক্ষেত্রে কোনো রকম পিইটি নেই, কেবলমাত্র শুধু কমিউনিকেশন অর্থাৎ ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিইটি আছে। তো মেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু মেল ফিমেল বোথ উভয় কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু মেল প্রার্থীদের ক্ষেত্রে 1.6 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে পাস। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 800 মিটার রেস ইন 4 মিনিটস, অর্থাৎ 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে কিন্তু 4 মিনিটস। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পোস্ট উইল বি এডুকেটেড অ্যাজ পার ফলোয়িং। তো ফর সাব ইন্সপেক্টর পাইনিয়ার অ্যান্ড কমিউনিকেশন, তো পাইনিয়ার অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের পিএসটিতে বলা হয়েছে, অর্থাৎ এই পাইনিয়ার পদ এবং কমিউনিকেশন পদে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে, বাদ বাকি পোস্টে কিন্তু উচ্চতা চাওয়া হয়নি। ফর অল ক্যান্ডিডেটস নট বিলং টু দ্য 1 and 2, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে, এবং চেস্ট চাওয়া হয়েছে কিন্তু 80, এবং 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে, অর্থাৎ ফুলাতে হবে, তাহলে 80/85 কিন্তু তোমাদের চেস্ট চাওয়া হয়েছে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে বুকের ছাতিতে কোনো কড়াকড়ি নেই। এবং এইগুলো আমরা দেখব না, এইগুলো মণিপুর আর মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, লাদাখ, এই সমস্ত ইউনিয়ন টেরিটরি বা হিল এরিয়া বা এই সমস্ত স্টেট থেকে যাদের বিলং করছেন তাদের ক্ষেত্রে এগুলো, তাই সেক্ষেত্রে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা শুধু এসটি ক্যান্ডিডেটদেরটা দেখে নেব, কারণ আমাদের স্টেট থেকে এসটি ক্যান্ডিডেট বিলং করছে। তো ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল টাইপ, তোমরা দেখতে পাচ্ছ মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা রাখা হয়েছে 162.5, এবং বুকের ছাতি চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার নর্মালে, 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার, কোনো রকম বুকে কড়াকড়ি নেই। এবার আমরা সরাসরি দেখে নেব সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ফর দ্য সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, তো এখানে কিন্তু তোমাদের 1 নম্বর কলমে উল্লেখ করা আছে, সরাসরি বলা হয়েছে দ্য মিনিমাম হাইট অর চেস্ট ফর অল ক্যান্ডিডেট এক্সপোর্টেড দিস মেনটেনেড বিলো আনরিজার্ভড অর ইকোনমিলি ওয়ার্কার সেকশন শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে সমস্ত প্রার্থীরা আনরিজার্ভ অর্থাৎ ইউআর থেকে বিলং করছেন, ইকোনমিলি ওয়ার্কার সেকশন থেকে অর্থাৎ ইডব্লিউএস থেকে যারা বিলং করছেন, এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসি থেকে যারা বিলং করছেন, ওবিসি থেকে বিলং করছেন, সবার ক্ষেত্রে কিন্তু একই উচ্চতা রাখা হয়েছে। মেল প্রার্থীদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 75/80 তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে, অর্থাৎ নর্মালে 75, ফুলিয়ে 80। মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এখানে বুকের ছাতিতে কড়াকড়ি নেই, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিডিউল ট্রাইব অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে দ্য মিনিমাম হাইট অর চেস্ট ফর অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইব ক্যাটাগরি, ঠিক আছে। তো শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। পুরুষদের ক্ষেত্রে 75/80 কিন্তু তোমাদের এখানে চেস্ট চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি এবং পিএসটি টেস্ট কিন্তু পর্ব এখানে শেষ হলো। তো তোমাদেরকে বলে রাখি, এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে তোমরা আবেদন করবে, সেটা কিন্তু আমরা দেখে নেব, এবং রিটেন এক্সামের বিষয় নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও তোমাদের ডিটেলস জানিয়ে দেবো, কারণ এখানে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সরাসরি দেখিয়ে দেবো। এবার সরাসরি আমরা দেখে নেব তোমরা কিভাবে আবেদন করবে, চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি, এবং আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, ডাইরেক্ট লিঙ্ক। সেখানে ক্লিক করে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে সব পদের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেমন সাব ইন্সপেক্টর পাইনিয়ার এবং সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, সাব ইন্সপেক্টর কমিউনিকেশন ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। এবং
তোমাদের আবেদন শুরু হচ্ছে 21/3/2026 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 20/4/2026, অর্থাৎ এই 20/4/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখবে তোমরা নিচে এরকম একটি অ্যাপ্লাই বাটন আছে, জাস্ট এই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি দিয়ে এখানে বসিয়ে দিয়ে লগ ইন করলে কিন্তু সরাসরি খুলে যাবে। আর যারা একেবারে ফ্রেশ আছো তাদের বলে রাখি, এই যে রেজিস্টার, প্রথমত তোমাদেরকে রেজিস্টার করতে হবে। এই যে রেজিস্টার অপশান আছে, জাস্ট এই রেজিস্টার অপশানে একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ তোমাদের মাঝে খুলে যাবে। পার্সোনাল ডিটেলসটা কিন্তু এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এই যে পোস্ট অফ অ্যাপ্লাইং ফর, অর্থাৎ এখানে কিন্তু তুমি কোন পোস্টে আবেদন করছো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এই 3টি পোস্ট চলে আসবে। তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করবে, জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে পোস্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ বেসিক কিছু জিনিস কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। নেম, তোমার নামটা এখানে বসিয়ে দিতে হবে, ফাদার্স নেম এখানে বসিয়ে দিতে হবে, মাদার্স নেমটা এখানে বসিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে, জেন্ডার অর্থাৎ মেল ফিমেলটা এখানে বসিয়ে দিতে হবে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বসিয়ে দিতে হবে, রিলিজিয়ান এখানে তোমরা ক্লিক করে রিলিজিয়ানের নামটা এখানে সিলেক্ট করে নেবে, ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কি অবিবাহিত সেটা এখানে ক্লিক করলে দেখতে পাবে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো এইগুলো বেসিক কিছু জিনিস। তারপরে এখানে কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর কমিউনিকেশন এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে সুন্দরভাবে তোমাদেরকে ফিল আপ করতে, ফিল আপ করার পরে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে তার পরবর্তী ধাপে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি জাস্ট একটা ডেমো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো জাস্ট এরকমভাবে কিন্তু একদম পাতি কিছু জিনিস আছে, সেইগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা বসিয়ে দিলে তোমাদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কোন পোস্টে আবেদন করছো একটু কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।